আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। একটি বিষয় আপনাদেরকে অবগত করার জন্য আজকে এই ভিডিওটি বানাচ্ছি। তো আসলে ভিডিওটা হয়তো শেষ পর্যন্ত সবাই দেখবেন না, সেই জন্য আমি শুরুতেই মূল বিষয়টা বলতেছি। সেই বিষয়টা হচ্ছে যে আপনাদের সবার পরিচিত এবং প্রিয় অনুষ্ঠান পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা, যেটি 2021 সাল থেকে ধারাবাহিকভাবে আমি করে আসছি। তো এই প্রোগ্রামটা আসলে আগামী বছর থেকে আমি আর করব না। তো এই প্রোগ্রামটা করার জন্য উপযুক্ত কোনো ব্যক্তি যদি আমার সাথে যোগাযোগ করেন, উপযুক্ত ব্যক্তি বলতে একজন সুন্নি আলিম এবং যার উপস্থাপনা সুন্দর এবং যিনি এই প্রোগ্রামটি পরিচালনা করার মতো সেই ক্যাপাবিলিটি আছে, সেই যোগ্যতা আছে, এমন কোনো ব্যক্তি যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি আমার সম্পূর্ণ সাপোর্ট দিয়ে এই প্রোগ্রামটাকে সফল করার জন্য আমি পিছন থেকে কাজ করব। কিন্তু আমি এই প্রোগ্রামটা পরিচালনা করব না। কেন করব না আমি বিস্তারিত সামনে বলবো। এই প্রোগ্রামটা আমি 2021 সালে শুরু করছি, আপনারা জানেন, বা পরবর্তীতে পিএইচপি ফ্যামিলি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং আজকে প্রায় 6 বছর যাবৎ পিএইচপি ফ্যামিলি কিন্তু আমাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে এবং আরও অন্য স্পন্সর যারা বিভিন্ন বছরে আমাদের সাথে ছিল, প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। সেই জন্য আমি সকল স্পন্সরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আপনাদের দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের অনুষ্ঠানকে এত ভালোবাসা দিয়েছেন, যার কারণে আজকে 6 বছর এই প্রোগ্রামটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রোগ্রামটা এগিয়ে যাচ্ছে। তো আপনারা জানেন গত 2 বছর আগে আমি প্রোগ্রামটি না করার ঘোষণা দিয়েছিলাম, স্থগিত করার ঘোষণা দিয়েছিলাম। সেটি একটি কারণ ছিল এবং তখন আমি ব্যাখ্যা করেছিলাম যে কী কারণে আমি প্রোগ্রামটি করব না। পরবর্তীতে যখন পিএইচপি ফ্যামিলির সম্মানিত ডিরেক্টর আলী হাসান সোহাগ ভাই উনি সরাসরি আমার সাথে যোগাযোগ করে আমাকে রিকোয়েস্ট করেন যে এই প্রোগ্রামটা যেন আমি বন্ধ না করি এবং পাশাপাশি প্রতি বছর আপনারা দেখেন যে প্রোগ্রামের উসিলায় অসংখ্য মদিনা প্রেমিকদের মদিনা শরীফে মক্কা শরীফে যাওয়ার একটা সুযোগ হয়। এই বছরও 2026-এর আমাদের সর্বশেষ সিজনেও কিন্তু আপনারা দেখেছেন যে 5 জন প্রতিযোগী তাদের উমরা টিকিটের ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ। তো এই প্রোগ্রামের মাধ্যমে অনেক মানুষের মনের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে অন্তত তাদের অন্তত যাওয়ার যে একটা ব্যবস্থা সেটা যেন অন্তত এই প্রোগ্রামের ওসিলায় হয়, সেই জন্য আমি আমার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলাম। তো যাই হোক, তো তারপর আমি 2 বছর যাবত এই প্রোগ্রামটা কন্টিনিউ করেছি, কিন্তু আমি এই বছর কিন্তু প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা আমি দিচ্ছি না। প্রোগ্রামটা চলমান থাকবে, তবে প্রোগ্রামের পরিচালনার দায়িত্ব আমি পালন করব না। এই প্রোগ্রামটা আমি প্রতিষ্ঠা করেছি। এই প্রোগ্রামের পিছনে আমার অনেক শ্রম, অনেক ঘাম, অনেক পরিশ্রম, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা ছিল। প্রত্যেকটা বছর যখন আমরা প্রোগ্রামের প্রস্তুতি শুরু করি তখন থেকে আসলে অনেক স্মৃতি জমা হয়ে যায়। এই স্মৃতিগুলি আসলে বললে শেষ হবে না। তো তারপরেও আমি চেষ্টা করেছিলাম যে প্রোগ্রামটা ধরে রাখার জন্য, কিন্তু আসলে আমার আর প্রোগ্রাম পরিচালনা করার মতো সেই ধরনের ইচ্ছা শক্তি আর নাই এবং আমি চাই যে নতুন কেউ এই প্রোগ্রামের দায়িত্ব নিক। তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে আপনি কথাগুলি ফেসবুকে কেন বলছেন, আপনি সরাসরি যাদেরকে উপযুক্ত মনে করেন তাদেরকে বললেন না কেন? হ্যাঁ, আমি সরাসরি গত 2 বছরে আমি অনেকের সাথে কথা বলেছি যাদেরকে আমি উপযুক্ত মনে করেছি যে আপনারা দায়িত্বটা যদি নেন তাহলে আমি পিএইচপি ফ্যামিলির সাথে কথা বলে আপনাদের স্পন্সরশিপ যেটা আমাদের প্রোগ্রামের জন্য ওনারা যে বাজেটটা দেয় সেই বাজেটটা যেন ঠিক থাকে এবং প্রোগ্রামের যে লজিস্টিক যে সাপোর্ট, অর্থাৎ আমরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলি থেকে ক্যামেরা, লাইট, সাউন্ড, তারপরে এডিটিং, তারপরে এশিয়ান টিভিতে প্রচার করা থেকে শুরু করে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডে যত ধরনের কাজ আছে সব কাজ আমি করে দেব। এই সব কিছুর সাপোর্ট আমি দেব, শুধু আপনাদের দায়িত্ব হবে প্রোগ্রামটা পরিচালনা করা। কারণ প্রোগ্রামের পরিচালনার জন্য আসলে আপনার যদিও 30 দিনে 30টা এপিসোড আপনারা দেখেন, মাত্র 30 মিনিটের প্রোগ্রাম, 40 মিনিটের প্রোগ্রাম, হয়তো বা মনে হতে পারে যে আসলে এটা খুবই একটি সহজ কাজ, বা আমরা যখন রেকর্ডিং করি আমরা কিন্তু 4 দিনে সম্পূর্ণ এপিসোডগুলি আমরা শেষ করি, কিন্তু প্রোগ্রাম কিন্তু শুধু 4 দিনের না। আমি এই যে মহরম মাস শুরু হচ্ছে, এই মহরম মাস থেকে আমার প্রোগ্রামের প্রস্তুতি শুরু হয়ে যেত। আমি প্রশ্ন করা থেকে শুরু করে কাদেরকে গেস্ট হিসেবে দাওয়াত দিব এবং পুরো প্রোগ্রামের প্রজেক্টটা কীরকম হবে, প্রোগ্রামের রেকর্ড হওয়ার পরে অনেকে মনে করেন প্রোগ্রাম রমজান মাসে যখন সরাসরি আপনারা দেখেন মনে করেন যে তখন মনে সম্প্রচার হচ্ছে না। প্রোগ্রাম আমরা রমজানের প্রায় 15-20 দিন আগে রেকর্ডিং সম্পন্ন করে ফেলি। আমি গত বছর মালয়েশিয়া থেকে প্রোগ্রাম রেকর্ড করার জন্য বাংলাদেশে গিয়েছিলাম
আবার ফিরে এসেছি প্রোগ্রাম রেকর্ড শেষ করে, এবং পরবর্তীতে এটার এডিটিংয়ের যাবতীয় দিক নির্দেশনা এবং এটার মানে বই লেখার পরে যেরকম প্রুফ দেখতে হয়, ঠিক প্রোগ্রাম রেকর্ড হওয়ার পর এটি এডিটিংয়ের সময় বারবার চেক করতে হয় সব কিছু ঠিকঠাক আছে কি না। এরপরে এটা যখন আপনার পাবলিশ হয়, যখন মানুষ দেখে, তারপর সোশ্যাল প্ল্যাটফর্মগুলি সেগুলিকে ম্যানেজ করা, তো সব মিলিয়ে একটা মোটামুটি ভালো একটা সময় এখানে ব্যয় করতে হয়। তো আসলে সবার হয়তো এরকম সময় নাই, যার কারণে আমি যাদের সাথে যোগাযোগ করেছিলাম, যাদেরকে আমি উপযুক্ত মনে করেছি, তারা আমাকে সেরকম সাড়া দেয় নাই, অথবা তারা হয়তো ভাবছে যে উনি প্রোগ্রামটা করেন, ওনার প্রোগ্রামটা আমি কেন করব, এরকম হয়তো অনেকে দ্বিধায় হয়তো আমাকে নাকচ করেছে। কিন্তু আমি আজকে চূড়ান্তভাবেই এই বিষয়টা ঘোষণা করছি যে আজ আসলে আমার পক্ষে আর এই প্রোগ্রামটা পরিচালনা করা সম্ভব না। যদি এমন কোনো উপযুক্ত ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেন, যদি তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে ইতস্ততা বোধ করেন, বা তাদের সহযোগী অথবা তাদের পক্ষ থেকে কেউ একজনও যদি আমাকে বলেন যে আমাদের অমুক হুজুর বা অমুক শায়েখ এই প্রোগ্রাম করতে আগ্রহী, আমি সরাসরি তার সাথে কথা বলবো। উনি আমাকে কল করতে হবে না, আমি কল করব, এবং এই বিষয়টা আমি পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আলহাজ সফি মিজানুর রহমান সাহেব এবং পিএইচপি ফ্যামিলির অন্যান্য পরিচালক যারা আছেন ওনাদের সাথে কথা বলে প্রোগ্রামটা কীভাবে সফল করা যায় আমি সেইভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে যে কেন আমি প্রোগ্রামটা করব না। প্রোগ্রামটা আসলে আমি তো 2024 সালের অক্টোবর থেকে আমি বাংলাদেশে আমি যা যা করতাম ওয়াজ মাহফিল সেটিও আমি ছেড়ে দিয়েছি। আমি মসজিদে ছিলাম, সেই মসজিদে খেতাবতও ছেড়েছি। আমি বিজয় টিভিতে পুরো সারা বছর আমার যে প্রোগ্রামটা ছিল পিএসপি ইসলামের কথা, সেই প্রোগ্রামের উপস্থাপনা আমি ছেড়েছি। মাছরাঙ্গাতে আমার একটা প্রোগ্রাম ছিল মাহে রমাদানে দেখানো হতো, সেটাও আমি ছেড়ে দিয়েছি, এবং ফেসবুক ইউটিউবে আমি কন্টেন্ট বানানো বন্ধ করে দিয়েছিলাম, বা এখনও দিয়েছি বললেই চলে, কারণ আমি এখন আর এগুলি বানাই না। তো তখন আমি কারণ ব্যাখ্যা করেছিলাম, বিষয়গুলো আসলে বারবার বলতে ইচ্ছা হয় না, তারপরও বিষয়গুলি আসলে ক্লিয়ার করার জন্য বলতে হচ্ছে যে আমি যখন পিএইচপি সত্যের সন্ধানের এই প্রোগ্রামটা করবো না বলছে, অনেকে বলছে যে আমি নাটক করতেছি, বা এখনও হয়তো এই ভিডিও যখন পাবলিশ হবে তখন হয়তো অনেকে বলবে যে আপনি নাটক করতেছেন, আবার তো 2 দিন পর ঠিকই করবেন। আসলে বিষয়টা সেরকম না, আমি তখনও নাটক করি নাই, এখনও কোনো নাটক করতেছি না, এবং এটা আমার চূড়ান্ত সিদ্ধান্তই বলা চলে যে আমি আসলে এই প্রোগ্রামটা আর করবো না। তো এই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাক সেটা আমি চাই না। আমি তো বললাম যে উপযুক্ত কেউ যদি দায়িত্ব নেয় আমি তাকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো আমি কেন করবো না সেটার ব্যাখ্যাটা হচ্ছে, আসলে আপনারা জানেন যে মিজান আজহারীর সাথে দেখা করার পর আমাদের মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর আমাকে তওবা করার জন্য বলেছিল। তো আমি ভিডিওতে এসে তওবা করেছিলাম। পরবর্তীতে আসলে এগুলি নিয়ে যারা ট্রল করার বা যারা মনে করেন এটাকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করার, এটা আমি আগেও ওনাদেরকে সতর্ক করেছিলাম যে সব কিছু মিডিয়াতে বললে কিন্তু তাদের যে বট বাহিনী আছে, জামাত শিবিরের যে বট বাহিনী আছে, হ্যাঁ, এটার মোকাবেলা করার মতো শক্তি সুন্নিদের নাই। সুতরাং আপনারা তাদের সামনে আমাদেরকে হাসির পাত্র বানায় আপনি এটার জবাব দিতে পারবেন না, কারণ তারা এটাকে এই ইস্যুটাকে অনেক কিছু বানাবে। তো সেটাই কিন্তু হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের পক্ষ হয়ে কেউ কোনো এটার জবাব দেয় নাই যে বিষয়টা তো এরকম না, বিষয়টা এরকম কোনো কিছুই হয় নাই। বরং এখানে বা অন্যরা ট্রল করেছে সেটা নিয়ে আমার দুঃখ নাই, অনেকে এটা নিয়ে কি করেছে আপনারা দেখেছেন, আমি সেগুলো বলতে চাচ্ছি না। তো সেটা নিয়ে আমার দুঃখ নেই, কারণ বাতিল ফিরকা যাদের সাথে আমাদের আকীদার দূরত্ব, তারা আমাদেরকে আজকে নতুন ট্রল করতেছে, বিষয়টা তো এরকম না। আমি যতই কোরআন হাদিসে কথা বলি না কেন, তারা আমাদেরকে বেদাতি, মোশরেক, মাজার পূজারি, পীর পূজারি এগুলি তো তারা সবসময় বলে। তো এইগুলি তো আমি কখনোই গায়ে মাখি না। আর যাদের সাথে আমাদের আকীদার দূরত্ব আছে, আকীদার মত পার্থক্য আছে, তাদের কাছে তো আমি সবসময়ই খারাপ। তো তাদের খারাপ কথাগুলি শুনতে কখনো কিন্তু আসলে ওরকম খারাপ লাগে না। কিন্তু যখন আসলে নিজেদের লোকরা আমাকে যখন বলে যে আমি ইমান বিক্রি করেছি, আমি জামাত শিবিরের সাথে আতাত করেছি, আমি বাতিলদের সাথে ঐক্য করতে গিয়েছি, তখন আসলে বিষয়গুলি মেনে নেওয়া তো কষ্ট। আচ্ছা, সেটাও মেনে নেওয়া যাইতো যদি আমাদের যাদেরকে আমরা মুরব্বী মানি, যাদেরকে আমরা বিচারক মানি, তারা যদি এই বিষয়ে কোনো পক্ষে কথা না বলতো। ঠিক আছে, এরকম ফেসবুকে 1 দিন 2 দিন ট্রল হলে এটা 2-3 দিন থাকে, এরপর এটা বন্ধ হয়ে যায়। কিন্তু ওনারা যখন একটা পক্ষ নিয়ে নেন, যেমন ওসির রহমান হুজুর যখন বিষয়গুলি উনি বললেন লাইভে এসে, বলার পরে তো যারা আমাদেরকে অপবাদ দিয়েছে, যারা বলছে যে আমরা ইমান বিক্রি করতে গেছি, আমরা তাদের সাথে ঐক্য করতে গেছি, তো তাদের কথাটা ইস্টাবলিশড হয়ে গেল।
তো আসলে হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা তো 2 বছর আগের ঘটনা, এটা তো মিটমাট হয়ে গেছে। আসলে হ্যাঁ, মিটমাট হয়ে যেত, বিষয়টা আসলে আপনারা সম্পূর্ণটা জানেন না। আমি আজকে কিছু বিষয় আসলে না বললে আসলে বিষয়গুলি আপনাদের জানার বাইরে থেকে যাবে। ওই দিন আমি লাইভ করার পরের দিন হুজুর আমাকে ফোন দিছে, ওসিরুমান হুজুর বলতেছে যে তোমার কি আমার প্রতি কোনো কষ্ট আছে, কোনো দাবি আছে? আমি বলি না হুজুর, আপনার প্রতি আমার কোনো কষ্ট থাকবে কেন? আপনি মুরব্বী হিসেবে যেটা শাসন করার বা যেভাবে বলে আপনি বলছেন। তবে আমার একটা কষ্ট হচ্ছে এটাই যে যারা আমাদেরকে অপবাদ দিল যে আমরা ঐক্য করতে গিয়েছি, আমরা ইমান বিক্রি করছি, তো আলটিমেটলি কিন্তু তাদের দাবিটা সত্য প্রমাণ হয়ে গেল। আমি তওবা করলাম আপনার কথা রক্ষার্থে, কিন্তু এখন তারা এটাকে নিয়ে ভবিষ্যতেও সবসময় বারবারই কথাটাই বলবে যে আসলেই তো আমরা ইমান বিক্রি করতে গেছি না, ইমান যদি বিক্রি করতে না যেতাম, যদি তাদের সাথে আমরা ঐক্য না করতে যেতাম, তাহলে কেন তওবা করছি? তা আমি হুজুর আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনি একটা সমাধানমূলক আরেকটা যদি বার্তা দেন, ভবিষ্যতে আপনার কোনো অপবাদ দিবেন না। এই কথাটা হুজুর যদি আপনি একটু মেহরবানি করে বলে দেন, তাহলে ভবিষ্যতের জন্য আমরা আসলে এই অপবাদ থেকে মুক্তি পাবো। তো হুজুর বললো আচ্ছা ঠিক আছে, আমি বলবো। তো এরকম করে ওনার সাথে আমার প্রায় আরও 4বার কথা হয়েছে। তো 4বার কথা হওয়ার প্রত্যেকবারই কিন্তু হুজুর আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বলবো। তো আমার কথা হচ্ছে যে যেটা সত্য ঘটনা, আমি চাই যে জাতির সামনে সেটাই উন্মোচিত হোক। এখানে তো আসলে কেউ ছোট বড় হওয়ার কিছু নাই। হ্যাঁ, হুজুর আমাদের পিতৃতুল্য, হুজুর আমাকে শাসন করতেই পারে। হুজুরের কথার রক্ষার্থে আমি লাইভ করেছিলাম। এখন ওইটাকে পুঁজি বানাইয়া আমাদের যে সকল লোকরা আমাকে এখনও ঘায়েল করার জন্য অপবাদ রটাচ্ছে। তো হুজুর যদি প্রকৃত যে ঘটনাটা সেটা যদি জাতির সামনে ক্লিয়ার করে দিত যে হ্যাঁ তখন যেটা হওয়ার সেটা হয়েছে, অথবা এটা নিয়ে একটা তদন্ত হইতো, তদন্ত করে আমাদেরকে ডাকা হইতো, আমাদেরকে জিজ্ঞাসা করতো, অথবা আমাদেরকে জিজ্ঞাসা করলে যদি সঠিক তথ্যটা উদ্ঘাটন করতে না পারে, তাহলে যাদের থেকে তথ্য নিয়ে সত্য ঘটনা উদ্ঘাটন করা যেত, এরকম কোনো উদ্যোগ কিন্তু নেওয়া হয় নাই। 2 নাম্বার হচ্ছে, আমরা যারা তরিকত তাসাউফ চর্চা করি, আমরা তো রুহানিয়তে বিশ্বাস করি। ইস্তেখারা নামাজ পড়েও তো যাচাই করা যায় যে আসলে আমরা কি ইমান বিক্রি করতে গিয়েছিলাম কিনা, অথবা আমাদের তরিকতের মাশায়েখ যারা আছে ওনাদেরকেও প্রশ্ন করলেও হয় যে ওদের ব্যাপারে এরকম একটা কথা সবাই বলতেছে, আসলে সত্য কিনা। তো এছাড়া আমি আমার নিজেকে আর কীভাবে প্রমাণ করব যে না, আমি আসলে ঐক্য করতে যাই নাই, তাদের সাথে আমাদের আকীদাগত কোনো ধরনের সমঝোতা হয় নাই বা সমঝোতার কোনো প্রশ্ন আসে না। তার আকীদা তার কাছে, আমার আকীদা আমার কাছে। এটা জাস্ট একটা দাওয়াত ছিল। তো এখন দাওয়াতে যাওয়া নিয়ে আপনাদের সমালোচনা থাকতে পারে, বা অন্য কোনো বিষয়ে আপনি সমালোচনা করতে পারেন। আমার মানুষ তো ভুল ত্রুটি উঠবে না, কিন্তু আপনি আমার ঈমান নিয়ে প্রশ্ন তুলবেন কেন? আপনি আমাকে গাদ্দার কেন বলবেন, মুনাফিক কেন বলবেন? তো যাই হোক, গত 2 বছর যাবৎ কিন্তু প্রায় 2 বছর যদিও হয়নি, প্রায় 2 বছর কাছাকাছি এই বিষয়গুলি কিন্তু আসলে আমাকে খুব পীড়া দিচ্ছে, খুব পীড়া দেয়। যার কারণে আমি সব কিছু থেকে দূরে থাকার জন্য আমি পরিবার নিয়ে মালয়েশিয়ায় চলে এসেছি। এখানে আমি আমার মতো আছি, আমি আসলে এগুলির মধ্যে আর যেতে চাই না। যেভাবে থাকলে আপনারা খুশি, আপনারা সেভাবেই থাকেন। আমি কারো মাথা ব্যথার কারণ হতে চাই না। কিন্তু আমার কষ্ট সেই জায়গায় যে আপনারা কেন আমাকে ব্লেম দিবেন, কেন অপবাদ দিবেন? আসলে যেহেতু আমি বাংলাদেশের যে সকল মাহফিল, তারপরে মিডিয়ার কাজ, মসজিদ এবং আগে যা যা করতাম আর কি, সবগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসেছি। সুতরাং একটা প্রোগ্রাম করার জন্য আমি চাই না যে আবার এটা নিয়ে সামনে ভবিষ্যতে আবার কেউ আমাকে নিয়ে সমালোচনা করুক, আলোচনা করুক। কারণ আমি যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম যে সমালোচনাটা নাকি করা হয়েছে এই জন্য যে তারা আমাকে আপন মনে করে। তো আপন মনে করলে কি আসলে কারো ইজ্জত হানি করা এটা কি বৈধ হয়ে যায় কিনা, বা হয়তো বা ওনারা এটাকে বৈধ মনে করেন যে আপন মানুষই তো, হ্যাঁ, এই জন্য তাকে বেইজ্জত করা বা তাকে লাঞ্ছিত করা এটা কোনো বিষয় না। তো যাই হোক, তো এটা যদি আসলে আমাদের মুফতি সৈয়দ ওসমান হুজুর বিষয়টা আমাকে যেটা বলেছেন যে উনি একটা সমাধানমূলক ভিডিও বার্তা দিবেন এবং সেখানে আমরা কেন গিয়েছিলাম বা আসলে আমরা ঐক্য করছি কিনা, বা যারা আমাদের অপবাদ দিচ্ছে যে তারা সঠিক নাকি আমি যে বারবার বলতেছি যে না আমরা ঐক্য করতে যাই নাই, সেখানে আকীদাগতভাবে কোনো ধরনের তাদের সাথে সমঝোতা হয় নাই, বা এখানে আকীদার কোনো বিষয়ই জড়িত না। হ্যাঁ, তারা তাদের আকীদা মানে, আমরা আমার আকীদা মানি, আমরা কেন আমাদের আকীদা বিক্রি করতে যাব? তো এই বিষয়গুলি কিন্তু আসলে পরবর্তীতে হুজুর আর কিছু বলে নাই। তো এটা ওই রকমই আছে, যার কারণে সময়ে সময়ে এখনও আমাকে
এই প্রশ্নের সম্মুখীন হইতে হয়, এই ধরনের কথা আমাকে শুনতে হয় যে আপনারা যদি সত্যি সেরকম কিছু না করতেন তাহলে আপনাদের বিরুদ্ধে ফতোয়া কেন দিয়েছিল, আপনাদের পক্ষে কোনো সুন্নি আলেম কেন কথা বলে নাই। তো এটা তো আমি জবাব দিতে পারবো না। তো আশা করছি আপনারা যারা আমাকে অপবাদ দিয়েছেন আপনারাও খুশি থাকেন, এবং আমাদের ওলামায়ে কেরাম যারা এই ব্যাপারে নিশ্চুপ নীরবতা পালন করছেন আপনারাও খুশি থাকেন। আসলে এই বিষয়গুলি নিয়ে আমিও সামনে আর কোনো কথা বলতে চাই না, প্লাস আমিও কোনো কর্মকাণ্ডে আপনাদের সাথে জড়িত হতে চাই না। আমি আমার মতো আছি, আপনারা আমার জন্য পারলে দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।